এদিকে আজ ২৬শে মার্চ আওয়ামী লীগের পরিকল্পনায় বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে। শাহবাগে উত্তাল পরিস্থিতি, তারেক রহমান জামাতে আমির আহত হয়েছে। বেশ কিছু রাজাকার এবং আল বদর বাহিনীর যে ভূমিকা ছিল, আল শামস বাহিনীর ভূমিকা ছিল, এই ইতিহাস বিকৃত হচ্ছে। জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির যেভাবে আল শামস, আল বদর এবং 1971 সালের বিতর্কিত ভূমিকাকে অস্বীকার করে আগের দিন বাগে খেয়ে ফেলছে, নেগোসিয়েশন হয়ে গেছে, এখন ক্ষমতায় আসছে, আপনাদের জয় বাংলা আপনারা রাখেন, এখন বাংলাদেশ জিন্দাবাদে চলবে। আমাদের 1971 সালে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে। সকাল 7টা নাগাদ সেখানে পৌঁছে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। বিএনপির একটা চমৎকার গুণ আছে, বিএনপির একটা ব্যাপক সক্ষমতা আছে, এটা আমি প্রশংসা করতে বাধ্য। বাংলাদেশের সুশীল বুদ্ধিজীবী দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জামাত এবং বিএনপির রাজপথে মুখোমুখি ঝামেলা হচ্ছে। অন্যদিকে পুলিশ সেনাবাহিনী আটকাতে পারছে না, অসংখ্য আহত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে মনোজ্ঞ কুচকাওয়াজ। যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সরাসরি যাচ্ছি সেখানে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এক একটি কন্টিনজেন্ট তাদের সুসজ্জিত এবং পরিশোধিত যে নান্দনিক ডিসপ্লে, তার মধ্য দিয়ে তাকে সালাম প্রদর্শন করছেন এবং তিনি সেই সালাম গ্রহণ করছেন একে একে। আজকে মহান ২৬শে মার্চ উপলক্ষে সারা দেশেই অসংখ্য অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি এবং জামাতের মধ্যে একটা ঝামেলা বাঁধিয়ে দেয় এবং রণক্ষেত্র তৈরি করে। ঢাকার রাজপথে এই মুহূর্তে ধ্বংসলীলা হয়। বিএনপি জামাত মুখোমুখি অবস্থায় অসংখ্য নেতাকর্মী আহত হয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেকেই গোপনে থেকে পরিকল্পনা করে। অনেক এমপিরা ক্ষমতায় বসেও কিন্তু ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হচ্ছে। এই ২৬শে মার্চকে কেন্দ্র করে অনেক তথ্য আসে, যে সেগুলো দেখতে পারবেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে মনোজ্ঞ কুচকাওয়াজ। যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সরাসরি যাচ্ছি সেখানে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এক একটি কন্টিনজেন্ট তাদের সুসজ্জিত এবং পরিশোধিত যে নান্দনিক ডিসপ্লে, তার মধ্য দিয়ে তাকে সালাম প্রদর্শন করছেন এবং তিনি সেই সালাম গ্রহণ করছেন একে একে। বিভিন্ন কন্টিনজেন্টের ইউনিটরা তারা এসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সালাম জানিয়ে এই মার্চ পাস্ট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখানে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, আছে পুলিশ, বিজিবি, আনসার থেকে নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে সমস্ত কন্টিনজেন্টের বিভিন্ন ইউনিট, যারা সশস্ত্র সালাম জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে। আর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসলে সেটি উপভোগ করছেন এবং এইখানে শুধুমাত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানই নয়, তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্যরা এবং বিদেশি কূটনৈতিক মিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তাদের সামনে বাংলাদেশের সামরিক সক্ষমতার যেই নান্দনিক ডিসপ্লে, সেই বিভিন্ন ইউনিটের সদস্যরা সেটি আসলে পরিদর্শন করছেন। পাশাপাশি আমরা দেখতে পেলাম যে এর আগে যখন এটি শুরু হয়, তা মেজর জেনারেল তিনি আসলে এটির অনুমতি প্রার্থনা করেন রাষ্ট্রপতির কাছে। এর আগে প্রধানমন্ত্রী এখানে আসার পর রাষ্ট্রপতিকে তিনি অভিনন্দন জানান। রাষ্ট্রপতি সেটি নিয়ে আসলে ছাদ খোলা জিপে পুরো প্যারেড গ্রাউন্ড আসলে তিনি পরিদর্শন করেন এবং তিনি এই মার্চ পাস্ট শুরু হওয়ার আগে তিনি তাদের অভিবাদন গ্রহণ করেন, রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন ঘুরে ছাদ খোলা জিপে সেই সালাম গ্রহণ করছিলেন, তখন তার সঙ্গে ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। এবং তার আগে যখন সর্বপ্রথম আসলে এখানে যে অধিনায়ক আজকের এই নবম পদাতিক ডিভিশনের যিনি দায়িত্ব পালন করছেন, আজকের এই পুরো কুচকাওয়াজের যিনি দায়িত্ব পালন করছেন, তিনি প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের কাছে ঘোড়ায় চড়ে এসে আজকের কার্যক্রমের কুচকাওয়াজ শুরুর জন্য তিনি অনুমতি প্রার্থনা করেন এবং তারা অনুমতি দিলে তারপরে এখানে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তখন তারেক রহমানকে অভিবাদন জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং সশস্ত্র সালাম প্রদান করেন আজকের অনুষ্ঠানের ক্যাপ্টেন, এবং এই সময় তার সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান। তারপরে পুরো প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছাদ খোলা বাসে যে মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজমকে সঙ্গে নিয়ে তিনি সশস্ত্র সালাম গ্রহণ করেন। এখন দেখছেন যে আপনি নৌবাহিনীর বিশেষ ইউনিটের অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র
অত্যাধুনিক সব যুদ্ধ বিমান থেকে শুরু করে অত্যাধুনিক বিমানের কসরত। এর আগে আমরা এখানে দেখেছি যে বাংলাদেশের জাতীয় পতাকা সহ বিভিন্ন কন্টিনজেন্টের পতাকা হাতে বিভিন্ন ইউনিট আসলে এখানে ফ্লাইং করে এখানে নেমেছে। অর্থাৎ এখন নৌবাহিনীর মনোজ্ঞ পরিবেশনা শুরু হয়েছে। এই মনোজ্ঞ পরিবেশনের মধ্য দিয়ে আকাশপথে বাংলাদেশের সক্ষমতা, নৌপথে বাংলাদেশের সক্ষমতা এবং স্থলপথে বাংলাদেশের সামরিক কসরতকে আসলে এখানে পরিবেশন করার মধ্য দিয়ে এই মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। দীর্ঘ 18 বছর পরে ফিরল মহান স্বাধীনতা দিবসের এই কুচকাওয়াজ। এই ছিল আমার কাছে জাতীয় প্যারেড স্কোয়ার থেকে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইতিমধ্যে আমাদের ছাত্রদলের বেশ কিছু কর্মসূচি রয়েছে। তার মাঝে সবচেয়ে বড় যে বিষয়টি হলো সেটি হলো যে জাতীয় জীবনের যে আকাঙ্ক্ষা ছিল, এই মহান মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা সত্যিকার অর্থে এত বছর পরেও আমাদের পূরণ হয়নি বলে আমরা মনে করছি। কারণ একটি ক্ষুধামুক্ত জাতি, বাক স্বাধীনতা এবং একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায় বারবার ব্যাহত হয়েছে। এবং আমরা সর্বোচ্চ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, এরকম একটি ফেসিস্টকে বিদায় করার আমাদের প্রায় 2000 অধিক ছাত্র জনতা থেকে জীবন দিতে হয়েছে। তারপরও আমরা পরিপূর্ণ যে স্বাধীনতা, সেগুলো কিন্তু আমরা লাভ করতে পারিনি। নতুন নতুন বাস্তবতা, নতুন নতুন সংকট এদেশে উদ্ভব হচ্ছে। আমরা যদি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ আবার নতুন ভাবে শপথ নিতে পারি যে নতুন সরকারের অগ্রযাত্রায় আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনে আমরা শপথ নেব, এবং সেখানে অবশ্যই বিরোধিতা থাকবে, কিন্তু যৌক্তিক বিরোধিতা। কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করে আমি বিরোধিতা করব, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিনষ্ট হয়, গণতান্ত্রিক অগ্রযাত্রা বিনষ্ট হয়, এমন কোন কার্যক্রমে আমরা যেন কেউ অংশগ্রহণ না করি, আমি সেই অনুরোধ রাখছি। আমরা সেই মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ জুলাই আগস্টে গণ অভ্যুত্থান, আমরা যেন এই স্পিরিট সবাই ধারণ করি। কারণ এখন ফেসিস্ট নেই, তাহলে আমরা কেন আমরা এক সুরে জাতি গঠনে ঐক্যবদ্ধ হতে পারবো না? অবশ্যই যৌক্তিক বিরোধিতা থাকবে, কিন্তু আজকের দিনে আমরা আশা রাখছি। এবং সেই সাথে আমি বীর শহীদদের শ্রদ্ধা আবার স্মরণ করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, এবং তাদের অবদান কখনো আমরা ভুলে যাব না। যুগে যুগে, শত বছরেও আমরা এইভাবেই তাদেরকে স্মরণ করে যাব। এবং কিন্তু একটি বিষয়, পরিতাপের বিষয় হলো ইতিহাস বিকৃতি। যেমন আমরা সর্বশেষ যে লক্ষ্য করছি যে আজও সম্ভবত একটি বিশেষ রাজনৈতিক দল, যারা 1971 সালে যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা অবতীর্ণ হয়েছিল, তারা আজ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে এই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে। তারা সেখানে স্লোগান দিয়েছে এবং তাদের মতো করে বক্তব্য রেখেছে, কিন্তু তাদের কিছু 25শে মার্চ সেই কালো রাত নিয়ে কোনো সূচনা নেই। এবং তাদের সেই দীর্ঘ 9 মাসের যে লড়াই সংগ্রামে আমাদের যে নারীরা, মা বোনরা সম্মান হারিয়েছে এবং যারা শহীদ হয়েছে, তাদের পেছনে যে বেশ কিছু রাজাকার এবং আল বদর বাহিনীর যে ভূমিকা ছিল, আল শামস বাহিনীর ভূমিকা ছিল, এই ইতিহাস বিকৃত হচ্ছে। তো এই ইতিহাস বিকৃত করে আমরা সকল ধরনের গণহত্যার বিচার চেয়েছি। আপনারা দেখেছেন যখন জুলাই গণঅভ্যুত্থান হয়, গণঅভ্যুত্থানের 4 তারিখ রাতেও আমরা বলেছি যে এই গণঅভ্যুত্থানের পর সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে, তবে সেটা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে করার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর ছিলাম। এবং এখনো আমরা আজকে দাঁড়িয়েও আমরা বিচার চাইছি। আমাদের আহ্বায়ক কথা বলেছেন, আমাদের সদস্য সচিব কথা বলেছেন, মুখ্য সমন্বয়ক কথা বলেছেন, তারা বারবার বলেছেন যে বিচারের বিষয়টিতে আমরা বদ্ধপরিকর এবং বিচার আদায় করার জন্য আমরা কাজ করব, সেটা যে কোনো গণহত্যার ক্ষেত্রে। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে যখনই অনেকেই সরকার গঠন করেছে, অনেকেই অনেক মহাপরাক্রমশালী ছিল, অনেক শক্তিশালী ছিল, কিন্তু তারা যখনই গণরায়ের বিরুদ্ধে গিয়েছে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা কিন্তু ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে। বাংলাদেশে যখন 70-এর নির্বাচনে গণরায় একদিকে আসে এবং তাদেরকে ক্ষমতা দেওয়া হয় না, পরবর্তীতে 71-এ এই স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়েছে। বাংলাদেশে 90-এও এই পরিস্থিতি হয়েছে, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে। 17 বছরের নিষ্পেষণের পর মানুষ যখন তাদের কথা বলতে পারছিল না, জনগণের রায়ের বিরুদ্ধে যখন বারবার সরকার গঠন করে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে, তাদেরকে কিন্তু পদদলিত করা হয়েছে এদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এবারও যেই গণভোটের রায়কে, জুলাই সনদকে চ্যালেঞ্জ করা হচ্ছে, গণরায়কে এক ধরনের ভুলুণ্ঠিত করে এই সরকার সামনের দিকে এগিয়ে চলতে চাইছে। বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকেও
এই ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে ভুলুণ্ঠিত করতে দ্বিধা করবে না। আমরা তাদেরকে বলতে চাই যে অবশ্যই এত রক্তের বিনিময়ে যেই সংস্কার এবং যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদের পরিবারেরা দেখেছে, যেই বাবা মায়েরা দেখেছে এবং আহত সহযোদ্ধারা দেখেছে, সেটা বাস্তবায়ন করতে হবে। এবং এই জনরায় বাস্তবায়ন না করলে বাংলাদেশের যেই 70% জনগণ গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু রাস্তায় নামতেও দ্বিতীয়বার ভাববে না। সুতরাং আপনারা জনগণের পক্ষে আসুন, যাতে আমরা সবাই মিলে একসাথে সুন্দর বাংলাদেশ গড়তে পারি। যদি জনগণের বিপক্ষে যান, তাহলে আমাদেরকে জনগণকে নিয়ে স্বাধীনতা আগের দিন বাগে খেয়ে ফেলছে, নেগোসিয়েশন হয়ে গেছে, এখন ক্ষমতায় আসছে, আপনাদের জয় বাংলা আপনারা রাখেন, এখন বাংলাদেশ জিন্দাবাদে চলবে। আমাদের 1971 সালে আমরা রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে মার্জিনালাইজ ছিলাম, তো ফলত আমরা সবাই যুদ্ধে গিয়েছিলাম, কিন্তু সেই যে আমাদের অধিকার, এটা কিন্তু আমরা বুঝে পাইনি। এবং পরবর্তীতে 24 আন্দোলনটা হয়েছিল একই কজে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ডেমোক্রেটিক যে একটা যাত্রা, এই যাত্রা করে যেখানে 24টা মানুষের সামনে অনেক বড় হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশে 24-এর যে গণ অভ্যুত্থান, জুলাইকে নাই করে দেওয়া হচ্ছে। আপনি গতকালকে দেখবেন যে স্টেটমেন্টটি দেওয়া হয়েছে, সেখানেও 24-এর কথা নাই, আজকেও কোথাও 24-এর কথা নাই। তো আমরা যেটা বলবো, যদি সংস্কার পার্লামেন্টে বাস্তবায়ন না হয়, সেটা মাঠে গড়াবে এবং রাজনৈতিকভাবে সেটার ফয়সালা হবে। বাংলাদেশে সংস্কার, বিচার হতেই হবে। আপনারা দেখেছেন বিচারপতি মানিক, ইনু মেনন, যারা শেখ হাসিনার বৈধতা উৎপাদন করেছিল ভারতের সাথে মিলে, তাদেরকে বিভিন্ন মামলায় জামিন দেওয়া হচ্ছে। গতকালকে শহীদ মিনারে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল। আমাদের এখনো বিচার হয়নি, যারা শহীদ ফ্যামিলি এবং আমাদের যারা আহত ভাইয়েরা রয়েছে, তাদের এখন আমরা বিচার বুঝে পাইনি। এমত অবস্থায় যখন জয় বাংলা স্লোগান হয় এই সরকারের তত্ত্বাবধানে, তখন এটা আমাদের আশঙ্কা সৃষ্টি করে যে ইলেকশনটা ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশন করে হয়েছে এবং আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে হয়েছে। ফলে আমরা সরকারকে আহ্বান জানাবো এই জায়গা থেকে সরে আসার জন্য। যদি সরকার এই স্ট্র্যাটেজি নিয়ে থাকে যে আওয়ামী লীগকেও মাঠে নামিয়ে দিয়ে অন্যদেরকেও মাঠে নামিয়ে দিয়ে আপনারা দুইজনে হলে গৃহযুদ্ধ করেন, আমরা সরকারের ওই ফাঁদে পা দিব না। আমরা সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যারা জয় বাংলা সন্ত্রাসী গোষ্ঠী আছে বাংলাদেশে, তাদেরকে নিবৃত্ত করতে হবে। সরকারি দায়িত্ব নিয়ে সরকার যদি নেগোসিয়েশন করে, তাদেরকে বলে দিবেন, যান, আগের দিন বাগে খেয়ে ফেলছে, নেগোসিয়েশন হয়ে গেছে, এখন ক্ষমতায় আসছে, আপনাদের জয় বাংলা আপনারা রাখেন, এখন বাংলাদেশ জিন্দাবাদে চলবে। এজন্য সরকারকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের বিচার এবং সংস্কার এই দুইটা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এবং যদি এটা না হয়, আমাদের হয়তো আবারই মাঠে নামতে হবে। এখন অনেকেই বলে যে একটু ক্রিটিক করে যে তোমরা মাঠে যদি বলো তাহলে নামবে কিনা। বিএনপির একটা চমৎকার গুণ আছে, বিএনপির একটা ব্যাপক সক্ষমতা আছে, এটা আমি প্রশংসা করতে বাধ্য। বাংলাদেশের সুশীল, বুদ্ধিজীবী, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এইসব শ্রেণীর মানুষ থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ, যে যাই বলুক না কেন, যে যত কথাই বলুক না কেন, বিএনপি এইসব কথাকে ওইটা দিয়েও গুনে না। এইটা বিএনপির মারাত্মক একটা গুণাবলী। এটা আপনারা কে কিভাবে মিন করবেন আমি জানি না, কিন্তু বিএনপি এই ব্যাপারটা চমৎকার ভাবে তারা নিয়ন্ত্রণে রেখেছে। কে কি বলুক, ডোন্ট কেয়ার, ফেলে দাও ছুঁড়ে, কোনো সমস্যা নাই। কে সমালোচনা করতেছে, কে আলোচনা করতেছে, সমালোচনার ভাষা কেমন, নেতিবাচক নাকি ইতিবাচক, এই সব নিয়ে ভাবার কোনো সময় নাই বিএনপির। বিশ্বাস করেন, এই যে দেখেন, গতকাল প্রমত্তা পদ্মায় 50 জন যাত্রী নিয়ে একটা বাস ডুবে গেল। দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের সেই অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস নিয়ে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু বিএনপির কোনো ভ্রুক্ষেপ নাই। ডুবে গেছে গেছে, তাতে কি হয়েছে, কোনো সমস্যা নাই। এমনকি আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, এই সময় পর্যন্ত বাস ডুবে যাওয়ার প্রায় 5 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সেই মৃত লাশগুলো উদ্ধার করতে পারে নাই। 50 জনের মধ্যে 10 জন সম্ভবত বেঁচেছে, আর বাকি 40 জনের লাশ পানির নিচে আছে, এটা ফায়ার সার্ভিস বলতেছে। মানে কোনো ভ্রুক্ষেপ নাই বিএনপির। এই দেশের উপর অভিশাপ নামছে, এই দেশের উপর গজব নামছে। যেভাবে মুক্তিযুদ্ধকে ধ্বংস করা হয়েছে, যেভাবে জাতির জন্ম লগ্নকে, জন্মের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, যেভাবে মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা হয়েছে, 5 আগস্টের পর যেভাবে মুক্তিযুদ্ধের উপর আক্রমণ হয়েছে, আওয়ামী লীগের নিরীহ নিরাপরাধ নেতাকর্মীদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, মব করা হয়েছে, এইসব কিছু আসলে প্রকৃতি স্বাভাবিকভাবে নেয় নাই। আমি একটা কথা সবসময় বলি না, প্রকৃতি কখনো কাউকে খালি হাতে ফেরত দেয় না। ওইটাই আমরা দেখতে পাচ্ছি, প্রকৃতি এই সরকারকে দিচ্ছে, কি দিচ্ছে সেটা বুঝতে পারছেন তো। একটা বাস
ডুবে গেল, কেন ডুবে গেল, কি কারণে ডুবে গেল, যারা ডুবে গেল, যে মানুষগুলো মারা গেল তাদের দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।